দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি সিদ্রা, সঙ্গে আছি মাসুম রাব্বিও। আর বিরতির পর আমরা একজন অতিথি নিয়ে ফিরেছি। আমাদের সাথে রয়েছেন লেখক ও ঔপন্যাসিক কিঙ্কর আহসান। শুভ সকাল, আমন্ত্রণ সকালে বাংলাদেশ। শুভ সকাল। আড্ডার মধ্য দিয়ে হয়তো আজকে সকালটা আরো দারুণ হয়ে উঠবে। আপনার অনেকগুলো পরিচয় রয়েছে। আপনি একই সাথে বিজ্ঞাপন নির্মাণ করছেন, স্ক্রিপ্ট রাইটিং, ডকুমেন্টারি নির্মাণ, পাশাপাশি লেখালেখি করেন। কিন্তু সবকিছু ছাপিয়ে লেখক পরিচয়টাই বেশি ভালোবাসেন। একটু জানতে চাই এর পেছনে কারণটা কি, ভাবনাটাই বা কেমন? মূলত একটা জিনিস বলা হয় যে আমরা আসলে লেখার জন্য আসি, তারপর নানানভাবে ব্যর্থ হয়ে আসলে জীবিকার জন্য আমরা আরো অনেক কিছুতে জড়িয়ে যাই। আচ্ছা, তো আমার প্রবলভাবে ইচ্ছা ছিল, যেটা আমরা আসলে খুব মন থেকে চাই, যে রবীন্দ্রনাথের মতন হয়তো এক জীবন লিখব, কিংবা হুমায়ুনের মতন হয়তো এক জীবন লিখব। কিন্তু জীবিকার তাগিদে আমাদেরকে আসলে বিজ্ঞাপন নির্মাণ থেকে শুরু করে আরও নানান কিছুতে জড়াতে হয়। সো আমি মূলত আসলে লেখক হওয়ার জন্য এসেছিলাম এই জনপদে, এবং পরবর্তীতে আসলে আমাকে জীবিকার তাগিদে আরও নানান কিছুতে জড়াতে হয়েছে। কিন্তু দিন শেষে আমাকে যদি বলা হয় আপনার কোন পরিচয়টা জরুরি, আমি বলি আমি একজন লেখক, এবং লেখক কিঙ্কর আহসান, এই পরিচয় দেবার মধ্যে যে আনন্দ, সেই প্রবল আনন্দ আমি আর কোনো পরিচয় পাই না। আচ্ছা। চমৎকার। এবার একটু জানতে চাচ্ছি, এই যে এখন ডিজিটাল একটা যুগ, স্ক্রিন টাইমটা এত বেশি, এই সময়টাতে আপনি স্বপ্ন দেখেন যে পৃথিবীটা একদিন বইয়ের হবে, এটা একটা দুঃসাহসিকতা নয়? অবশ্যই। আমি একটা ছোট্ট জরিপের কথা বলি। সিইও ওয়ার্ল্ড একটা জরিপ করে প্রতি বছর, এবং 2024 সালে 102টা দেশের উপর একটা জরিপ করা হয়েছিল। এবং সবচেয়ে বেশি পাঠাভ্যাস, মানে অনেক বেশি বই কারা পড়েন, সেটার যেই তালিকা করা হয়, সেই 102টা দেশের মধ্যে আমাদের অবস্থান হচ্ছে 97তম। তার মানে আমরা একদম তলানিতে। এবং অবাক করা ব্যাপার হচ্ছে, পৃথিবীতে একদম ওপরে, মানে সবচেয়ে বেশি যারা বই পড়েন তারা হচ্ছেন যুক্তরাষ্ট্রের মানুষ। এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রথম যেই 10টা দেশ, সেই 10টা দেশে আসলে সভ্য এবং অনেক বেশি উন্নত ও আধুনিক। তো আমরা যখন বলি গ্যাজেটের দোহাই দিই, বা আমরা বলি যে মোবাইল চলে আসার কারণে আসলে বই থেকে আমরা দূরে চলে যাচ্ছি, এটা আসলে একদম ভ্রান্ত ধারণা। আমার মনে হয় যে 80-র দশকের পরে আমাদের যে একটা ইকোনমিক্যাল জায়গা থেকে একটা বুম চলে এসেছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, এবং আমরা আসলে অনেক অর্থকড়ির মালিক হয়ে গেছি। আমরা আমাদের লাইফস্টাইল অনেক আগের থেকে অনেক বেটার, জামা কাপড় বেটার, খাওয়ার ধরন বেটার। সো আমাদের হয়তো ক্ষুধার যে রুচিটা, বা ক্ষুধা যে মেটানোর যে ব্যাপারটা, সেটা ঠিকঠাক হয়েছে, কিন্তু মনের ক্ষুধা মেটানোর যে ব্যাপারটা, সেই জায়গায় একটা বিশাল বড় গ্যাপ রয়ে গিয়েছে। একেবারে। এবং আমাকে দেশের বাইরের একজন বলছিল, আমি টোকিও বইমেলায় অংশগ্রহণ করছিলাম, উনি বলছিল যে কিঙ্কর, একটা মানুষ যে ধনী, সেটা তোমার দেশে বোঝানো হয় যে ওই মানুষটার কয়টা গাড়ি আছে, ওই মানুষটার কয়টা বাড়ি আছে। আর আমাদের দেশে একটা মানুষ যে ধনী, সেটা বোঝানো হয় তার লাইব্রেরিতে কত বই আছে, এবং তার পেন্টিংসের পরিমাণ, তার সংগ্রহে থাকা পেন্টিংসের পরিমাণটা কত। তো আমার মনে হয় যে যে কোনো কিছুই ধ্বংস থেকে শুরু হয়। তো এই মুহূর্তে আমরা যেই জায়গাটা আছি, সেটা আমার মনে হয় যে আমরা এমন একটা প্রজন্ম, যেই প্রজন্ম আমরা একটা ধ্বংসের দিকে আছি। যেই ধ্বংসটা কেন বলছি আমি, সেটা হচ্ছে আমরা প্রযুক্তিগত দিক থেকে আসলে অনেক এগিয়ে গিয়েছি, কিন্তু আমার মনের যেই রুচিটা, সেই জায়গা থেকে আমার অবস্থান যেহেতু তলানিতে, এই ধ্বংস থেকে নতুন কিছু একটা হবে বলে আমার বিশ্বাস। এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আমি আসলে বলি, আপনি দেখবেন ফ্যাশনের জায়গা থেকে আমাদেরকে আসলে পেছনে ফিরে আসতে হয়। সেই পুরোনো দিনের চশমাটা আবার জরুরি হয়ে যায়, সেই পুরোনো দিনের ঢোলা প্যান্টটা আবার জরুরি হয়ে যায়। সো আমাদেরকে আসলে শেষ পর্যন্ত মনের শান্তির জন্য, অস্থিরতা কমানোর জন্য যেই মেডিটেশনটা দরকার হবে, সেই মেডিটেশনটা আসবে বই থেকে। এখন আমরা যে দেখি অস্থিরতা, অল্প বয়সে ভাল লাগে না রোগে আক্রান্ত, এইটা আসলে চলে যেতে পারে যখন আপনার পরিচিত হবে টিনটিন, তিন গোয়েন্দা, যখন আপনি মন খারাপ হলে যাবেন অগ্নিপুত্রের কাছে, চাচা চৌধুরীর কাছে, অথবা পিটার প্যানের কাছে। সো আমাদের এই সমস্যাটা কখনো হয়নি। আমাদের মন খারাপ হলে আমরা চোখ বন্ধ করে ভেবেছি যে আমরা কোনো একটা দুর্গম দ্বীপে চলে যাচ্ছি। এখনকার ছেলেপেলেদের, বাংলাদেশের ক্ষেত্রে সেই কল্পনার জায়গাটা আসলে নেই। ওইটা এত প্রবল না, এত শক্তিশালী না। তো আমি অনেক শক্তি নিয়ে, জোর নিয়ে বলি, পৃথিবী বইয়ের হোক, কারণ বইয়ের কাছে মানুষকে ফিরতেই হবে। এর আসলে কি আর করে, কোনো আমি এখানে বিকল্প একটা নেই। কথা একটু বলতে চাই আপনাকে। আপনি যেটা বললেন যে এখনকার যে তরুণ প্রজন্মরা আছে, তারা কিন্তু বই বিমুখ হয়ে গেছে, কিছুটা ব্যাপারটা কিন্তু এরকমই। কিন্তু আমরা কি তাদের রুচির যোগান দিতে পারছি কিনা, বা তারা যে ধরনের বই পড়তে চাইছে, বা তাদের এখনকার সময় উপযোগী যে যোগানটা,
চিন্তা শক্তির ব্যাপারটা, তেমন বই কি লেখা শুরু হয়েছে কিনা বা লিখছে কিনা আমরা? এই জায়গাটা আমি আসলে যেটা বলবো সেটা হচ্ছে যে দেখেন, একজন টিকটকার যখন টিকটক করে, একজন ইউটিউবার যখন একটা ব্লগ করে, সেই ব্লগটা নিয়ে তার যেই অডিয়েন্স, সেই অডিয়েন্সের কাছে পৌঁছানোর কিন্তু তার মাধ্যমটা জানা আছে এবং সেখানে সে যথেষ্ট সরব। বাংলাদেশের লেখকদের দুটো সমস্যা আছে। একটা হচ্ছে লেখকরা প্রচণ্ড রকমভাবে ইন্ট্রোভার্ট হন। তারা তাদের বই নিয়ে আসলে তার পাঠকের কাছে যে পৌঁছাবেন, এই জার্নিটা নিয়ে সে খুব বিব্রত বোধ করেন। তার মনে হয় যে আমি শুধু লিখলাম, লেখার পরে আমার আর কোনো দায়িত্ব নেই। আর দ্বিতীয় যে জায়গা সেটা হচ্ছে লেখকরা বুকের ভিতর ইগোর খামার পোষেন এবং তারা মনে করেন আমার লেখাটাই সাহিত্য হয়ে উঠেছে, আর কারো লেখা আসলে সাহিত্য না। আমি এটা বাংলাদেশের লেখকদের ক্ষেত্রে বলছি। তো বাংলাদেশের লেখকদের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে এটা একটা অনেকগুলো মানুষ বিচ্ছিন্ন দ্বীপের মতন। সো একটা রিভলিউশন হয় বা একটা বিপ্লব হয় তখনই যখন একই চিন্তাধারার মানুষ বা একই পেশার মানুষ সবাই মিলে একটা চেষ্টা করে সম্মিলিতভাবে যে আমি এই ব্যাপারটা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। যেমন ধরেন ইউটিউবার যারা আছেন, সালমান মুক্তাদির, তামিম, মৃধা অথবা সৌমিক, আপনি দেখবেন রাফসান, এরা সবাই একসাথে একই রকমভাবে কাজ করে। অথবা ধরেন ডিরেক্টরদের এন্ডে মোস্তফা কামাল রাজ, আশফাক নিপুণ, ফাহমি ভাই, এরা কিন্তু সবাই একসাথে একটা চিন্তা বা ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। লেখকদের মধ্যে আপনি এই চেষ্টাটা কখনো দেখবেন না বাংলাদেশে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে বইয়ের মার্কেটটা কখনো ইন্ডাস্ট্রি হয় নাই। সো আমরা এই কারণে আসলে, আপনি যদি জাপানে যান, আপনি দেখবেন মেট্রোতে যখন ওরা অফিস শেষে ফিরছে, কেউ অডিও বুক শুনছে, কেউ মাঙ্গা হাতে নিয়ে পড়ছে, কেউ কিন্ডেলে হচ্ছে বই পড়ছে। এই যে আধুনিকায়ন, এই জায়গাটা আমরা কেউ আসলে এখনো যেতে পারি নাই। যতদিন পর্যন্ত আমরা আসলে এমন কোনো আইডল দাঁড় করাতে পারবো না, কারণ হয় কি, ছোট ভাইটা বড় ভাই যে লাল জামাটা পরেছে ওটা দেখার পর ওর মনে হয় যে আমি বড় ভাইয়ের মতো করে লাল জামাটা পরবো। সো আমাদের লেখালেখির জায়গায় কোনো আইডল নেই। আফটার হুমায়ুন আহমেদ আমরা এমন কোনো লেখক পাই নাই যাকে দেখে আমাদের মনে হবে যে আমি ওই মানুষটার মতন হতে চাই। আমি মেবি অনেক বড় ক্রিকেটার হতে চাই, আমি ফুটবলার হতে চাই, নাম ধরে ধরে মেবি তামিম ভাই হব, সাকিব ভাই হব, আবার ইউটিউবার হতে চাই, মেবি সালমান মুক্তাদির হব অথবা সৌমিক হব। কিন্তু আমি কোন লেখক হব যাকে নিয়ে একটা মানুষের উৎসাহ আছে, মানুষের উচ্ছ্বাস আছে, সেইটা কিন্তু গ্যাপ। সো আমার মনে হয় হুমায়ুন আহমেদের পরে কোনো লেখককে নিয়ে হইচই হয় নাই, হুমায়ুন আহমেদের পরে ভিড়ের কারণে কোনো স্টল ভেঙে যায় নাই। সো যতদিন না পর্যন্ত সেই জায়গাটা তৈরি হবে, আমার তরুণ প্রজন্ম আসলে আমাকে নিয়ে আগ্রহ হবে বলে আমার মনে হয় না। সেই আগ্রহের জন্য নতুন করে একটা বেঞ্চমার্ক সৃষ্টি করার কাউকে একজন প্রয়োজন, আপনি এমনটাই বলছিলেন। একটা বিরতির সময় হয়েছে, আমরা আরো কথা বলবো। দর্শক সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরবো। সাথেই থাকুন দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি সিদ্রা, সঙ্গে আছি মাসুম রাব্বিও। দর্শক, আমাদের সাথে একজন অতিথিও রয়েছে, কথা হচ্ছিল, তার কাছে যাব। তবে তার আগে একটু প্রকৃতির রূপ রং আপনাদের জানাতে চাই। রক্তিম কৃষ্ণচূড়ায় ছেয়ে গেছে নাটোরের প্রকৃতি। হলুদ বেগুনি নানা রঙের ফুল রাঙিয়ে দিচ্ছে নগরবাসীর মন। প্রকৃতির সবুজ ক্যানভাসে মনের মাধুরী মিশিয়ে যেন বর্ণিল ছবি এঁকেছেন কোনো শিল্পী। গ্রীষ্মের তপ্ত গরমে এসব ফুলের সৌন্দর্য নগরবাসীর মনে এনে দিচ্ছে শীতল পরশ। ফুলে ফুলে ছেয়ে গেছে বনলতা সেনের নাটোর। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, মাধবীলতারা ধরা দিয়েছে অপরূপ সাজে। সেই রূপের আগুনে তপ্ত রোদও যেন ফিকে হয়ে গেছে। রং বদলানো প্রকৃতির নেশা। সব মৌসুমে আলাদাভাবে সে নিজেকে রঙিন করে তোলে রংধনুর ৭ রঙে। সবুজ পাতার ফাঁকে উকি দেয় নানা রঙের ফুল, ঠিক যেন কোনো অনন্য কবিতার কাব্যিক প্রতিচ্ছবি, যা রোদের প্রখরতার মাঝেও স্বস্তি এনে দেয় পথিকের মনে। চারিদিকে সোনালু, কৃষ্ণচূড়া আরও বিভিন্ন ধরনের ফুল দেখা যাচ্ছে। এই ঘুরছি ফিরছি, দেখছি, যা দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। বন্ধুবান্ধব নিয়ে গণভবন আরও চারপাশে যেখানে যেখানে ফুল ফুটেছে আর কি, সেখানে যে ঘুরে আসছি। কৃষ্ণচূড়ার ফুলে মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করছে। এছাড়াও সোনালু, জারুল ফুল চারপাশে। আজকে আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি, ছবি তুলতেছি, আমরা ঘুরতেছি, এটাতে আমরা অনেক এনজয় ফিল করতেছি। নাটোর শহরের উত্তরা গণভবন সহ বিভিন্ন সড়ক মহাসড়কের পাশে এখন ফুলের সমারোহ। নাগরিক জীবনের ক্লান্তি ভুলাতে মোহনীয় এই সৌন্দর্য উপভোগ করছে নগরবাসী। আজকে আমরা আব্বু আম্মুর সাথে
এটা হচ্ছে আমার অনেক মজা দেখতে ভালো লাগছে। যখন প্রচণ্ড রৌদ্রের তাপদাহে এই ফুলগুলো ফোটে, বিশেষ করে কৃষ্ণচূড়া তার রাঙা রূপটা ফুটে তোলে, তখন মনে করিয়ে দেয় যে কঠিনতম সময়েও আমরা সৌন্দর্য এবং আশার আলো ছড়াতে পারি। অসংখ্য ফুল ফুটেছে যা আমাদের মনকে প্রাণবন্ত করছে, আমাদের মনকে শীতল করে দিচ্ছে এই ফুলগুলো। প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি সৌন্দর্য বর্ধনে বনায়নের তাগিদ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। কৃষ্ণচূড়া এটি আসলে প্রকৃতির একটি অকৃত্রিম বন্ধু এবং সৌন্দর্যের প্রতীক বলে আমরা মনে করছি। এটির প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা, এর ছায়ায় মানুষ বসে থাকে, এর দিকে তাকিয়ে থাকে। ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি অনেকেই তা ফ্রেমবন্দি করে রাখছেন, যা আগামী দিনে মনের আঙিনায় সুখ স্মৃতি হয়ে ধরা দেবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে একটি চমৎকার প্রতিবেদন আমরা দেখছিলাম। আমাদের সাথে রয়েছেন কিঙ্কর আহসান, লেখক ও ঔপন্যাসিক। প্রকৃতির রং রূপ নিশ্চয়ই একজন লেখকের লেখনীতেও প্রভাব নিশ্চয়ই ফেলে। আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন একটু জানতে চাই। একজন লেখকের জন্য তার চারপাশে এনভায়রনমেন্ট বা পরিবেশ আসলে অনেক জরুরি। তো আমি এখন যে কোলাহলের জগতে বসবাস করছি, সেখানে দাঁড়িয়ে যেটা হয় যে লেখকদের ভিজুয়ালাইজেশন পাওয়ার অনেক বেটার হয়। সো আমি চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করি হয়তো খুব বৃষ্টি হচ্ছে, এবং আমি এমন কোনো একটা জায়গায় আছি যে জায়গায় দাঁড়িয়ে আমি আসলে জানালাটা খুললে পরে প্রকৃতির যে নানান রং, সেটা কখনো সবুজ হয়, বেগুনি হয়, গোলাপি হয়, সেই সব রঙের ভেতর হারানোর পরে আসলে মনের যে শান্তিটা তৈরি হয়, এবং তখন শব্দের বুননের যেই মানে লেখার জন্য যেই তাড়না তৈরি হয়, সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করি। এবং আবারও বলি যে প্রকৃতি ওই যে ভেতর থেকে যে তাড়না তৈরি করা, সেইটা করে একজন লেখকের ভেতর। এবং সেটা শুধু একজন লেখক না, আপনি দেখবেন বাঙালি এমন একটা জাতি যে একমাত্র বৃষ্টি হলে তার খিচুড়ি খেতে ইচ্ছা করে, একদম। এবং পৃথিবীর অন্য জায়গায় আপনি সেটা দেখবেন না। তো সেই জায়গা থেকে আমরা বাঙালি অনেক আবেগী মানুষ, মানে আমরা খুব আবেগী জাতি, এবং বৃষ্টি আমাদেরকে তাড়িত করে, হলুদ রোদ আমাদেরকে তাড়িত করে, কৃষ্ণচূড়া আমাদেরকে পাগল করে। রাস্তায় যখন কৃষ্ণচূড়ার কার্পেট থাকে, আমরা সেটা দেখে প্রবলভাবে মুগ্ধ হই। তো প্রকৃতিকে অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু যতই দিন যাচ্ছে আমরা আস্তে আস্তে শহরের যে ফাঁদ, সেই ফাঁদের ভেতর আটকে যাচ্ছি। তো প্রকৃতির রং রূপে এখনকার তরুণ তরুণীও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখতে পাই অসংখ্য মুঠোফোনের চিত্র বা ক্যামেরাবন্দি করছেন মুহূর্ত, কিন্তু সেই লেখনীর যে ব্যাপারটা সেটি কমে আসছে। বিশেষ করে এখন তো আবার এআই এর একটা প্রভাব আছে, চাইলেই হয়তো একটি সুন্দর ছবি দিয়ে বলে দেয়া যাচ্ছে একটা ক্যাপশন লিখে দাও। সেক্ষেত্রে যে নিজের মননশীলতায় সেই যে লেখনীর ক্ষুরোধার যে ব্যাপারটা, সেটি নিশ্চয়ই হুমকির মুখে অনেকাংশে পড়েছে। এটি থেকে বের হওয়ার উপায় কি, বা কতটুকু হুমকির মুখে পড়েছে? আমি শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপট বলবো। আমি যত দেশের বাইরে গিয়েছি আমি দেখেছি এয়ারপোর্টের যে লাইন থাকে, সেই লাইনে অন্তত আপনার অনেক মানুষ চোখে পড়বে যাদের হাতে বই আছে, কিন্তু বাংলাদেশের এয়ারপোর্টে আমি আজ অবধি এমন কোনো মানুষ পাইনি যার হাতে একটা বই আছে, বা প্লেনে যখন সে যাচ্ছে সে কোনো একটা বই পড়ছে। আপনি যদি বিশ্বের বড় বড় তারকাদের দেখেন, তারা যখন এয়ারপোর্টে যায় তখন কি হয়, যারা ছবি তোলে, পাপারাজি যারা থাকে, ওই ছবিতে দেখবেন সাইফ আলী খানের হাতে বই, পরমব্রতর হাতে বই, টম হ্যাঙ্কস অথবা টম ক্রুজের হাতে বই। আমি বাংলাদেশের কোনো তারকার কোনো ছবি আজ অবধি আসলে ফেসবুকে দেখিনি যেখানে তার হাতে বই। তো যেটা হয় যে আমরা কোনো না কোনো কারণে বইটাকে আমাদের লাইফস্টাইলের অংশ হিসাবে মেনে নেইনি, এবং মেনে নেইনি বলে ডিজিটালাইজেশনের একটা দোহাই দিয়ে আমরা বই থেকে আসলে দূরে সরে যাচ্ছি। এবং এর পেছনের যে বড় কারণ, সেটা আমি অনেক আগে একটা ইরানের একটা ছবি দেখেছিলাম, এবং সেখানে একজন সন্তান তার মাকে বলছে, তার বাবা বলছে যে তুমি বড় হয়ে রাজা হবে, মানে আমার মতো রাজা হবে। সন্তান খুব বই পড়ে, এবং বই পড়ে সে বলছিল যে মা, আমি রাজা হতে চাই না, আমি আগে মানুষ হতে চাই। তো আমরা আসলে যেই দৌড়ের মধ্যে আছি, সেই দৌড়ের মধ্যে দাঁড়িয়ে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, অনেক টাকা লাগবে এই জন্য, কিন্তু আমি যে মানুষ হব বই পড়ে, এই ধারণাটা আমার ভেতরে তৈরি হচ্ছে না। এবং এই তাড়না তৈরি হচ্ছে না বলেই আমি যতক্ষণ পর্যন্ত হ্যারি পটার বইয়ের সিনেমাটা দেখি নাই, ততক্ষণ পর্যন্ত যে আকাশে হ্যারি পটার উড়ে যাইতো, ওই উড়ে যাওয়ার যন্ত্রটার উপরে আমি বসা ছিলাম। যখন আমি ড্যানিয়েল রেডক্লিফকে দেখে ফেললাম, তারপর থেকে কিন্তু ওখানে আর আমি বসা নাই, বই পড়লেও। তো এই যে রং মাখানোর যে একটা শক্তি, কল্পনা করার যে একটা শক্তি, সেই শক্তিটা আমাদের ভেতর থেকে চলে গেছে। এবং আমরা শুধুমাত্র প্রয়োজনের জন্য যতটুকু পড়ার,
পাশ করার জন্য যতটুকু পড়ার ততটুকুই পড়ছি, এবং আমাদের মা বাবারা আমাদেরকে আসলে সেই তাড়াটাও দিচ্ছে না যে তুমি এই বইটা পড়লে পরে তোমার কল্পনা শক্তি প্রবল হবে। তো এইটা একটা বিশাল বড় গ্যাপ। পড়ার বড় কথা একটা বলছিলেন, একটু লেখনির কথাটাও আমি একটু জানতে চাচ্ছিলাম। একটা স্ট্যাটাসই বলুন, হয়তো খুব বৃষ্টি হচ্ছে মুষলধারে, নিজের ভাবনা থেকে যে দুটো লাইন লেখা, সেটির অভ্যাস অনেকাংশেই প্রযুক্তির কারণে কমে যাচ্ছে, বা কপি করার প্রবণতা তো অবশ্যই আছে। ঠিক সে জায়গায় নিশ্চয়ই নতুন যে আমরা লেখক যে আমরা প্রত্যাশা করছি, সেখানে তো বাধাগ্রস্ত হচ্ছে বিষয়টা অনেকাংশে। একদম। ধরেন যখন বৃষ্টি হয় তখন হয়তো একজন লেখক লিখবে, কোথায় গেলে শান্তি পাবো পাই না কোনো খোঁজ, খুব গোপনে বুকের ভেতর বৃষ্টি নামে রোজ। এবং ওই জায়গাটাই হয়তো একজন যে যার আসলে কল্পনা শক্তিটা নাই, সে হয়তো লিখবে বৃষ্টি হচ্ছে নাইস লাগছা। সো আমরা আসলে কারণ আমি যখন সোশ্যাল মিডিয়ায় যাই আমি দেখি যে অনেক গুরুত্বপূর্ণ মানুষদের আসলে যখন বানান ভুল দেখি এবং একটা ঠিকঠাক বাক্য লিখতে পারছেন না, তখন আসলে একটু ভয় হয় যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, কোন পথে আছে। একদম। এবং সেই জায়গা থেকে যেই লেখকরা আসছে, কারণ আমি লাস্ট কয়েক বছর দেখছি যা স্ট্যাটাস লেখা হয় সেইটা কখনো কখনো বই হয়ে যাচ্ছে, এবং বই বের করা খুব সহজ একটা ব্যাপার এখন। এবং আরও বড় প্রবলেম, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে 150 ওয়ার্ডসের পরে যখন সিমোড থাকে সেটা আমরা আর পড়তে চাই না। সো আমরা যেহেতু বিজ্ঞাপনে কাজ করি, আমরা সবসময় বলি যে লং কপি যেটা, মানে অনেক বড় লম্বা লেখা যেটা, সেটা বাইরের দেশে খুব ওয়ার্ক করে, কিন্তু বাংলাদেশে আসলে খুব ছোট করে বলতে হয়, 3টা শব্দ 2টা শব্দ। এবং যতই দিন যাচ্ছে আমরা কিছু শব্দের মানে বুঝতে পারছি না। ঠাস বুনোট এর মানে কি আমরা বুঝতে পারছি না। এবং আবারও বলি, বাংলা এত দারুণ একটা ভাষা, ধরেন দুঃখ শব্দে শুধুমাত্র বিসর্গটা বসার কারণে দুঃখটা এত প্রবল হয়ে ওঠে, পৃথিবীর আর কোনো ভাষায় আপনি পাবেন না। আমি কেমন কেমন লাগছে, এই শুধু কেমন কেমন 2বার বলার পরে বুকের ভেতর যে উচ্চাটন হয়, এটা আপনি পৃথিবীর আর কোনো ভাষায় পাবেন না। সো এই যে আবেগ বুকের ভিতরে পুষে রাখতে পারা একটা জাতি, তারা যদি লেখালেখি থেকে দূরে সরে যায়, বই থেকে দূরে সরে যায়, তখন আসলে তাদের আসলে হারানোর মতন আর কিছু থাকবে না, আমার যেটা মনে একেবারে। হয়। এবং আপনি যেটা বলছিলেন প্রকাশনার কথা, যেটা আপনি বলছিলেন যে এখন কিন্তু বই প্রকাশ করা অনেকটাই সহজ হয়ে গিয়েছে, কেউ চাইলে কিন্তু এখন লেখক হয়ে যেতে পারে। তো এই বিষয় নিয়ে আমরা আরো আলোপ করবো, কিন্তু এই মুহূর্তে একটা বিরতিতে যেতে হচ্ছে, এরপর ফিরে নিশ্চয়ই এই বিষয় নিয়ে আরো আলোচনা হবে। দর্শক, সময় হচ্ছে একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন সকালের বাংলাদেশ। আছি মাসুম রাব্বি এবং সাথে আছে সিদ্রা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন কিঙ্কর হাসান। একটু আগে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে এখন বই প্রকাশ করা কিন্তু অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। যে কোনো প্রকাশনা থেকে আমরা দেখতে পাই যে হচ্ছে বই মেলাতে হচ্ছে নিশ্চয়ই হচ্ছে, আপনি জানেন যে একটা লেখকের একটা ব্যক্তিত্ব থাকে, তো সেই ব্যক্তিত্ব না থাকা সত্ত্বেও বা লেখালেখির অভ্যাসও নাই এমন অনেকগুলো মানুষই কিন্তু বই প্রকাশ করেছে। এই ব্যাপারটাকে আপনি কেমন করে দেখছেন? আমি খুবই ইতিবাচক দেখি এই কারণ একটা গণতান্ত্রিক দেশে আসলে আমি কাউকে বলতে পারি না যে তুমি লিখবে এবং তুমি লিখবে না। এবং খুব দারুণভাবে আমি একটা জিনিস দেখি, আমি আসলে প্রচুর বইয়ের দোকানে ঘুরি, সেটা দেশে দেশের বাইরে সব জায়গায়। এবং আমি মুম্বাইতে দেখেছি যে একটা বইয়ের দোকানে একই সাথে ঋষি কাপুরের হয়তো জীবনী আছে, একই সাথে কোনো ধর্মীয় বই আছে, একই সাথে করণ জোহরের অটোবায়োগ্রাফি আছে, এবং একই সাথে ঝুম্পা লাহিড়ির কোনো বইও আছে। তো বই আসলে অনেক কিছুই থাকবে, কিন্তু রুচির জায়গা থেকে আসলে বেছে নিতে হবে ঠিকঠাকটা। হুমায়ুন আহমেদের সাথে অনেক লেখক ছিলেন, এবং তখনও হয়তো অনেক আবর্জনা এসেছে, বা আমরা যাকে সাহিত্যমান উতরে যায়নি আমরা যে ব্যাপারটা বলি, তেমন বই ছিল, কিন্তু আপনি কিন্তু তাদের কথা বলেন না। তো সেই জায়গা থেকে, যেমন গত বছর নাকি 8,000-এর মতন বই এসেছে, এবং তার মধ্যে 6-7 হাজার শুধু কবিতা। তো এই যে মনে যখন যা এসে যাচ্ছে আমি লিখে ফেলছি, সেই লিখে ফেলার জায়গাটাকে আমি আসলে আটকে দিতে পারি না। কিন্তু ওখান থেকে আসলে পাঠকের কাছে পৌঁছাবে, পাঠক মনে রাখবে, সেই রকম কবিতা আসলে কয়টা, কবিতার বই কয়টা, বা কোন লেখক আসলে ওই যে উতরে যাওয়া, কালোত্তীর্ণ হওয়া, সেইটা কে হবে, আমাদের ওই মানুষটাকে খুঁজে বের করতে ওই হবে। রুচিশীলতা। আচ্ছা, আপনি এখানে বিজ্ঞাপন বা চিত্রনাট্য লেখার সাথেও জড়িত রয়েছেন, কাজ করছেন, বই পড়া লেখা নিয়ে আমরা অনেক কথা বললাম। একটু জানতে চাই যে এই যে লেখক যারা হয় তাদের তো ফিনান্সিয়াল ব্যাপারটাও আমরা নানা সময়ে পত্রিকা থেকে শুরু করে টেলিভিশন অনেক প্রতিবেদনও দেখে থাকি, কারণ সৃষ্টিশীল মানুষদের বাংলাদেশে কতটা কদর বা ফিনান্সিয়ালি তারা কেমন থাকেন আমরা অনেকেই জানি। ঠিক সে জায়গায় এখন তো 2026 এই সময়ে এসে যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চায়, ব্যাকগ্রাউন্ড স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজের সুযোগ রয়েছে,
সে জায়গায়ও যে নিজের লেখনীটা কাজে লাগাতে পারে, বা এই যে যে অ্যাড এজেন্সিগুলো রয়েছে সেখানেও একটা ভালো যে স্ক্রিপ্ট রাইটারের প্রয়োজনীয়তা রয়েছে, এটিকে কিভাবে সমন্বয় করেন? যেটা আপনি সেই কাজটি করছেন, আপনি হয়তো ভালো বলতে পারবেন। আমি যদি বলি যে বাংলাদেশে জীবিত লেখকদের মধ্যে যদি 5 জনের একটা লিস্ট করা হয় যারা সর্বোচ্চ আয় করেন, দুর্ভাগ্য বলবো না, সৌভাগ্য বলবো, তার মধ্যে আমি একজন, লাকিলি। কিন্তু তারপরও সেই আয়ের পরিমাণটা এত কম যে আমাকে আসলে অন্য কাজে সময় দিতে হচ্ছে। আমি প্রায় 16 বছর ধরে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে, এবং যখন আমি দেখলাম যে আমি যেই লিখতে পারি সেই লেখাটাকে আসলে আমি বিজ্ঞাপনে আমি যখন 60 সেকেন্ডের একটা গল্প বলি বা 30 সেকেন্ডে একটা পণ্যের জন্য গল্প বলি, এই যে ক্রাফটিং করার যে ক্ষমতাটা, সেই জায়গাটা আমি আমার সৃজনশীল ক্ষমতা কাজে লাগাতে পারি, তখন আমি আসলে বিজ্ঞাপনী এজেন্সিতে আসি। এবং এখানে এসে আমি দেখি আমার এমনও ব্যাপার আছে যে 150 ওয়ার্ডের একটা গল্প লিখে আমি 4 লাখ 4.5 লাখ টাকা বিল করতে পেরেছি যে কোনো বিজ্ঞাপনী এজেন্সির জন্য। এবং ধরেন এই 16 বছরে এমনও হয়েছে আমি আজিয়াটার আন্ডারে থেকে বাংলাদেশ এবং নেপাল মার্কেটের এনসেল দেখেছি, আমি এশিয়াটিক জেডব্লিউটি এর অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ওয়েবে বলেছিলাম, হ্যাবাস ওয়ার্ল্ড ওয়াইডে আমি কাজ করেছি। এই দীর্ঘ জার্নিতে আমার মনে হয়েছে যে লেখালেখি আমাকে একটা প্রবল একটা, আমি বলবো যে একটা শক্তি তৈরি করে দিয়েছে বিজ্ঞাপনের যে ভাবনাটা, সেই ভাবনাটা চিন্তা করার জায়গায় একদম। এবং আমার পড়াশোনা ছিল মার্কেটিংয়ে, BBA MBA ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। সো আমি ব্র্যান্ডটাকেও যেমন জানতাম যে আমি যখন কোনো ব্র্যান্ডের হয়ে কথা বলবো, সেই ব্র্যান্ডটার সাথে যখন আমি গল্পটা জুড়ে দিতাম, সেই মা এবং সন্তানের গল্প, সেই প্রেমিক প্রেমিকার গল্প, তার ওই সাবানটা কেন দরকার হবে, তার ওই পারফিউমটা কেন দরকার হবে, ওই অনুভূতি বোধ বা ওই আবেগের জায়গাটা, যেহেতু আমি আগে প্রচুর বই পড়তাম এবং লেখক আমি, সেই জায়গা থেকে ওই অনুভূতির জায়গাটা ধরা আমার জন্য খুব সহজ ছিল। সিনক্রোনাইজেশনটা অনেক ভালো হতো। ধরেন পঞ্চগড়ের একটা হাজব্যান্ড ওয়াইফের জীবনে কোন পণ্যটা দরকার এবং সেটা কোন ঘটনার ভেতর দিয়ে, কোন সিচুয়েশনের ভেতর দিয়ে তাদের অভিমান খুনসুটি বলতে বলতে আমি পণ্যটাকে বিক্রি করে দিব, এই ভাবনাটা আমার জন্য চিন্তা করা সহজ হয়ে গিয়েছে যখন আমি আসলে একই সাথে একজন কপিরাইটার, ক্রিয়েটিভ ডিরেক্টর এবং একই সাথে একজন লেখক। এবং আরও যেটা বলবো যে আমি বাংলাদেশে প্রথম আমার বই নিয়ে বইয়ের বিজ্ঞাপন হয়েছে, সো এটা আমি বিজ্ঞাপনী এজেন্সিতে থাকার কারণে এই সুযোগটা হয়েছে। প্রথম বাংলাদেশে বইয়ের ট্রেলার আমি করেছি। প্রথম বাংলাদেশের একটা টেলকো কোম্পানি থেকে বইয়ের একটা ক্যাম্পেইন হয়েছে, এবং যে ক্যাম্পেইনে একটা ওবিসি ছিল, টিভিসি ছিল, যেটা করেছেন রেহেনা মরিয়ম নূর, খ্যাত আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। আমার বই থেকে রঙিলা কিতাব নামে ওয়েব সিরিজ হয়েছে, যেটা গত বছর মেরিল প্রথম আলো পুরস্কারের বেস্ট ওয়েব সিরিজ ছিল। আমার বই থেকে সিনেমা হয়েছে এবং সামনে আরও কয়েকটি বড় প্রজেক্ট আসছে। সো এই যে ভাবনার জায়গাটা বা একটু আধুনিক হয়ে চিন্তা করাটা, এটা তখনই করা সম্ভব হয়েছে যখন আমি আসলে বিজ্ঞাপনী এজেন্সিতে কাজ শুরু করেছি এবং গ্লোবালি পৃথিবীতে বই নিয়ে কি কাজ হচ্ছে, কি ক্যাম্পেইন হচ্ছে, সেটা আমি আসলে বুঝতে পেরেছি তখন। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসি। আপনাকে যদি বলা হয় যে তরুণদের উদ্দেশ্যে এই যে সাহিত্য চর্চা এবং জীবন চর্চা দুটো নিয়ে যদি কোনো বার্তা দিতে চান, আপনি কি বলবেন? আমি বলবো যে শেষ অবধি আসলে টাকা পয়সা সব কিছু জরুরি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু যখন আমি শো অফের জীবনে চলে যাই, সেই জীবনটা অনেক ঠুনকো। কারণ আমাকে যদি বলে দেওয়া হয় ভালোবাসা এরকম হাত ছড়িয়ে হবে, সারপ্রাইজ লাগবে, এত এত গোলাপ ফুল, এত এত রেস্টুরেন্টের ভিতরে চলে যাব, আমি কোনোদিন কোনো মা দিবসে আমার মাকে হ্যাপি মাদার্স ডে বলি নাই। কিন্তু আমার মায়ের চোখের দিকে তাকালে আমার মা বুঝতে পারেন আমি তাকে কতটা প্রবলভাবে ভালোবাসি। আমার অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আসলে আমার বাবা বুঝতে পারেন আমি বাবাকে কতটা আগলে রাখার চেষ্টা করি। তো এই যে প্রবল অনুভূতি বোধ, সেটা যখন ধীরে ধীরে খুব ঠাসা হয়ে যাবে, একদম ফাঁপা হয়ে যাবে, তখন মানুষ হিসাবে আমাদের মনে শান্তি থাকবে না। আমরা আর্থিক দিক থেকে হয়তো আগের থেকে এখন অনেক ভালো, গাড়িটা হয়তো অনেক দামি, কিন্তু মনে আসলে শান্তি নাই। সো মনের শান্তির জন্য আমাদের আসলে বইয়ের কাছে ফিরতে হবে, আমাদের মায়ের হাতটা ধরতে হবে, বাবার সাথে কথা বলতে হবে, বন্ধুর সাথে কথা বলতে হবে, এবং যত বলবো তত বেশি আমরা মানুষ হিসাবে যে মনের শান্তিটা, সেটা টের পাবো। সেই শান্তি সবার ফিরে আসুক। একেবারে আপনার সাথে কথা বলে আমাদের মনের শান্তিটা আজকে ফিরে এসেছে, এইটুকু বলতে চাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভ সকাল।